ঘোড়ায় ওগো শুভ সারে ও বলে শুভ সারে বলে জলে মাঠ থই থই করছে, জাউলার পেপন ভরে জালে পাতলে মাছে পেটে ভর্তি হয়ে যেত। ওলা ঘুমা পড়া কপালে ঘুমা, আমি চললাম মাছ ধরতে। হ্যাঁ শোন, একটু দাঁড়াতো। তুমি কে বটেন গো? কি হলো, আপনি হাসছো কেন? তুই শুদ্ধ ভাষায় কথা বলছিস কেন? তার জন্য হাসছি। তুমি এই গ্রামে লতুলে এসেছেন না? বাবারে বাবা, আর কত হাসবো? কাল থেকে হাসতে হাসতে আমার পেটটা ব্যথা হয়ে গেল। চারিদিকে কেমন যেন কালো কালো মানুষ, আর বনো ফুল, শিউলি ফুল, জঙ্গল ভরা, রাস্তাঘাট তো কাদায় ঠিক ঠিক করছে। উফ, দাদাজি কেন কলকাতা ছেড়ে এখানে এলো আমি নিজেই বুঝতে পারছি না। আপনি প্রেসিডেন্ট বাবুর বোনু? ছোটবেলা থেকে কলকাতায় লেখাপড়া শিখছো? তা হাগো দিদিমণি, তুমি কটা পাস দিয়েছেন? অনেক দিয়েছি। বলছি আমার একটা কাজ করে দিবি? কি কাজ বলো? বলছি এই চিঠিটা ওই লেটার বক্সে ফেলে দিয়ে আসবি। তুমি যাও কেন? বুঝেছি বুঝেছি, বাসতলায় কাদা আছে, জুতো খুলতে হবে। জুতো এবার মাথায় উঠবে দিদিমণি। ইঞ্জিনের কথা বুঝে কি সব বলে? গায়ে যখন এইছো তখন মাটিতে পা দিতেই হবে। সোনা রঙে কাদা লাগবে। তা চলি গো দিদিমণি, জুতো খুলে কাদায় নেমে পড়ো। এই শোন, দাঁড়া। তোর নাম কি রে? কেন গো ঠাকুর, প্রেসিডেন্ট বাবুর কাছে নালিশ করবে? তা করো। আমার নাম আদুরি। এই তুই কার বাড়ি মেয়ে? দেখতে পাচ্ছ না, আদুর গা, খালি পা, মাটি মাটি গন্ধ বেরোচ্ছে। এই তুমি আমার কে? এই মা, গৌরীপুরে এইছো আর শিব ঠাকুরকে চেনো না? আরে চিনবে চিনবে, সময় হলে আপনি চিনবে নাকি বলো দিদিমণি? একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি শেখনি বুঝি? অসভ্য ছোট না, বুদ্ধি আর হবে? এই যে শোনো দিদিমণি। শোনো নয়, বলেন শুনুন। আরে তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি যে তুমি বলে, সে তোমাকে আপনি আজ্ঞে করবে, এটা তুমি ভাবলে কি করে? হ্যাঁ যাক সে কথা। এই আদরি, চললাম রে, মাছ পেলে বাড়িতে দিয়ে আসিস, আর পুটি পেলে একটু বেশি করে দিবে, কারণ জ্যৈষ্ঠী মাসের পুটির পেট ভর্তি ডিম। তাহলে মনে থাকবে। খুব থাকবে, তা থাকবে না, তা তো থাকবে। মনের মানুষ খেতে চাইছে কিনা? শালা শহরে থেকে লেখাপড়া শিখেছ, অথচ মানুষকে মানুষ ভাবতেছ। কি করে শিখবে ওই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির মন্ত্র? ও শালা যেমন জানোয়ার, তুমিও তেমনি। জানিস, কথাটা শেষ করলাম না। হাজারো মেয়ে ছেলে তারপর গায়ে নতুন এসছে, নইলে শালা বুঝিয়ে দিতাম। আরে আরে ওটা ভদ্র না, নাগর নিয়ে মারা যাচ্ছে। আরে মজা, ফের ফের ফের, তাড়াতাড়ি ফিরে আয়, মাটি নরম হচ্ছে। আজকে স্কুলের রাস্তাটা ভাঙতে হবে, তাড়াতাড়ি ফিরে আয়। আদুরে আদুরে, দিদিমণির কামটা না হয় ফেলেই দিয়া হয়। হাজারো প্রেসিডেন্টের শিষ্টাত্ম। আপনি চুপ করো দিদিমণি, আপনি চুপ করো। শুনতে পেলে বিষম এগে যাবে। শিব ঠাকুরের কিন্তু বিষম। এই লোকটা কি জাত রে? হাড়ি না মুচে? হাড়িও লয় আর মুচিও
দৈত্য নয়, বামন। বামন বামন আর ছেলের মুখের ভাষা এরকম। এই এই ছেলেটা কোন বাড়ির ছেলে রে? বাড়ুচ্ছে বাড়ি। কি নাম ওর? শিবু। শিবু? গায়ে সবাই শিব ঠাকুর বলেই ডাকে, শুধু প্রেসিডেন্ট বাবু ছাড়া। প্রেসিডেন্ট বাবুর সঙ্গে শিব ঠাকুরের আধা কাছালা সম্বন্ধ, তাকে দেখলে শিব ঠাকুর একবারে খেপে যায়। আচ্ছা খ্যাপ আমি বার করে দিচ্ছি। কতগুলো গাইয়া ভূত জঙ্গলিকে হাত করে বুনো সেজে বসে আছে ও, তাই না? বলে দিস তোদের ওই শিব ঠাকুরকে যে তার জন্য ভাগা তেঁতুলের ব্যবস্থা। দিদিমণি যে একেবারে লাল হয়ে গেছে। ওলা শক্তলির বউ, আমার কোনো দোষ নাই, আমি জানি পারতে চললাম। আমাকে সঙ্গে নিবি না? আস্তে করে দাঁড়ালে যে শাসন, আস্তে থেকে শুরু দাঁড়া। যদি না সরি? যদি না ছাড়ি মরণ আর কি। পড়া ছড়া সে সকাল থেকে আমার পিছু নিয়েছে, বলে আস্তে ছাড়বি না। ভালো হবে না জটা, কেন শুধু শুধু মার খেয়ে মরবি? জটা বাগদির গায়ে হাত দেবে কোন শালা? শিব ঠাকুর, ও শিব ঠাকুর, এইদিকে আমার এসো তো। আমি তোর পায়ে ধরছি। আর কোনোদিন রাস্তা জুড়ে দাঁড়াবি না। তবে একটা কথা, কি কথা? তোকে না আমি প্রাণ দিয়ে ভালোবাসি। মাইরি মাইরি, মা কালী দিদি। তুই বিশ্বাস না করিস তোর দাদুকে শুধিয়ে নিস। দাদুকে সব বলেছি। এই মা দাদুকে কি বলেছিস রে মুখ পড়া? বলেছি আদুরিকে আমি বিয়ে করব, তাকে যদি না পাই আমি আর প্রাণে বাঁচবো না। মরণ আর কি। তা দাদু শুনে কি বললে? সে বললে লাতিন তো ওই লোকাই জোড়ার সঙ্গে পীড়িত করে। হাড়ে হাড়ে বাচ্চা, ঘরকে একবার চাই তো তারপর দেখাচ্ছি মজা। তাহলে তুই লোকাইদের বাড়ি যাস কেন? যাই মনসা ভাসানের গান শিখতি। গান আমি তোকে শিখিয়ে দেবো, তুই আমার ঘরকে যা। কখন? সন্ধেবেলা? হ্যাঁ, একটু আন্ধার হলে কর। শালুক চিনেছে গোপাল ঠাকুর। আদুরি চুপ কর ডক্টর, তোর মতলব আমি বুঝে নিয়েছি। শোন শোন এই, জটা আগে বাবু, দেখতে এলাম কাজে না গিয়ে এখানে তুই কি করছিস? আগে বাবু, আমি কাজে না গিয়ে এখানে বসে বসে মজা মারছো? এই তা আমার এই লাঙ্গলটা এখন পড়ে রইলো, তা কাজে গেলি না কেন? লাঙ্গল নিয়ে মাঠে গেলি না কেন বল? আজ তো লাঙ্গল লাগবে না বাবু। আজ তো লাঙ্গল লাগবে না বাবু? কেন? আমাকে তুই একা পেয়েছিস? বল কেন? কেন মাঠে লাঙ্গল লাগবে না? আর হয়ে জমির বাদ নষ্ট হয়ে গেছে। বেশ 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 বেশ, তা না হয়ে হলো, কিন্তু বাড়িতে আর কোনো কাজ ছিল না। 4টে মোষের ছানি কাটতে হবে, তারপর বাড়িতে রাজমিস্ত্রি লিখেছে তার জন্য ইট বয়ে দিতে হবে। আমার এক বন্ধু ভাই ভিডিও হয়ে গায়ে আসছে, পঞ্চাবাগ থেকে ডেকে বাম থেকে পুকুর থেকে ইয়ে করতে হবে, মাছ ধরাতে হবে। তা সেগুলো কি আর আমি করবো রে হারামজাদা? বোধহয় করতে হবে প্রেসিডেন্ট বাবু। কেন? জটাজ কাজে যেতে পারবে না। কেন রে, জটার আবার শরীর খারাপ নাকি? তা নয়, তবে শিব ঠাকুর বলছিল। কে বলছিল ওই লাটার বেটা? ওই শিব ঠাকুর? বল কি হলো, সামনে কেন বল, কি বলছিল? আজকে বলছিল কি বলছিল? আজকে স্কুলে মাটি দিতে হবে। স্কুলের রাস্তায় মাটি দিতে হবে? প্রেসিডেন্ট বাবু, তুই এটা কোন আজকে উঠলি কেন? মারটা তোকে ঠিক আমি ওই মারের মতো করে মারিনি, একটুখানি শাসন করে শিখাচ্ছ। তাছাড়া তোরাই ভাব ওই স্কুলে যাবে ভদ্রলোকের ছেলেমেয়েরা, তোরা শুধু শুধু বেকার খাটতে যাবি কেন? ওই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে, তা ভদ্রলোকেরা মাটি দিই, তোরা কেন বেকার খাটতে যাবি? খবরদার যেটা, একদম কারো কোথায় তুই বেকার খাটবি না। আর শোন, কেউ যদি কিছু বলে তাহলে তার মুখের উপর সাপ বলে দিবি। বাবু তা কি বলবি বলতো? বলবো, শিব ঠাকুর আর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আসতে হবে না। আজ থেকে আমার ছুটি। প্রেসিডেন্ট বাবু আমার গালে চড় মেরেছে, তাই তার কাজে জবাব
কাজে জবাব দিয়ে গেল। ঠিক আছে, এরপর আমিও দেখবো তোদের ওই বড় লোকের বেটা শিব ঠাকুর তোদের কতদিন মাথায় তুলে নাচে। আরে বাবা 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 বাবা, তোর হাসিটা তো বেশ সুন্দর। তা তুই কার মেয়ে? ওরা চিনবে গো আপনি? আমি যে মামার বাড়িতে ছিলাম ওই মাতন বাড়ি থেকে, তুমি চেনেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব চিনি। আমি তার ছেলের মেয়ে লা লা। ও তুই সেই ওই চরণের মেয়ে? তোর বাপ চরণ সারাক্ষণ আমার বাড়িতে পড়ে থাকতো। ওই যখন আমি কলকাতা থেকে গায়ে ফিরতাম। তা হ্যাঁ রে, তুই আমার বাড়ি যাস না কেন? শুধু শুধু কেন যাবো প্রেসিডেন্ট বাবু? আরে শুধু শুধু যাবি কি রে? শুধু যাবি কি? কাজ করতে যাবি কেন? আমার বাড়িতে কাজের অভাব আছে বলছিস? পাগল না মাথা খারাপ? সালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব? নমস্কার প্রেসিডেন্ট বাবু, তোমার দেখছি গায়ে বাস করার এতটুকু ইচ্ছে নেই। তার মানে? আর মানে পরে বুঝবে, আগে বলো জোটার গায়ে হাত তুলেছো কেন? কাজে যায়নি বলে? আচ্ছা, গায়ের কাজ বুঝি তোমার কাজ নয়? সালা গায়ে বাস করবে, মাটি থেকে ফসল তুলবে, আর মানুষকে স্বার্থের ঝুড়িটা ভরে নেবে, অথচ সালা গাঁকে ভালোবাসবে না। এটা কিরকম কথা? শিব ঠাকুর চলো, ওই দেখো সবাই ঝুড়ি কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে, এসো। দাঁড়া, এই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির কাছে একটা ফয়সালা করে নে। শোনো শিবু, আমি কলকাতা থেকে গ্রামে ফেরার পরে দেখছি তুমি আমার শালা পিছনে লেগেছো। অনেকে অবশ্য অনেক কথাই বলেছে, আমি তার কোনো কর্ণপাত করিনি। কিন্তু আমি শেষবারের মতো জানতে চাই, তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? ঝগড়া করলে আমিও কিন্তু পিছিয়ে যাব না। আর ভালো কাজ যদি করতে চাও তাহলে এসো, আমি শালা আগে থেকে হাতটা বাড়িয়ে দিচ্ছি। মেলাও হাত। তোমার সঙ্গে হাত মেলাবো আমি? হ্যাঁ, তুমি শালা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি লেখাপড়া জানা একটা শহরে সাপ, তাই শিবুর এই দরাজ ঝাঁপিতে সুসুর করে মাথাটা গলিয়ে দেবে। এটাই কিন্তু একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আরে শালা, কাকে জ্ঞান দিচ্ছ? তোমার মতো বাজে লোকের সঙ্গে বাজে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। শোনো, গায়ের ছেলেমেয়েরা ওই স্কুলের রাস্তা দিয়ে চলতে পারে না, তাই স্কুলের রাস্তায় আমরা মাটি দিতে চললাম। এই আদরে, দাঁড়িয়ে কি শুনছিস? যা ভাগ এখান থেকে। গায়ের ভালো লেগে তোমার এ মরণ কেন গো শিব ঠাকুর? গান ওই রে, গান ওই, মা মা মা। আর যে ছেলে মাকে ভালোবাসে না সে শালা লোক। মা মাটি মানুষকে নিয়ে যারা ব্যবসা করে তারা দেশদ্রোহী, তাদেরকে আমি ঘেন্না করি, ঘেন্না। চিৎকার করো শিব, হাজারবার চিৎকার করব, চিৎকার না করলে তোমরা শালা শুনতে পাবে না। তোমাদের দোকান ভর্তি তো ওই স্বার্থের তুলো দিয়ে ভর্তি। শোনো প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, গায়ে বাস করতে হলে গাকে মায়ের মতো পুজো করতে হবে, তার সেবা করতে হবে। তোমার কিসেন জোটা আজ আমাদের সঙ্গে ওই গায়ের স্কুলের রাস্তাটা বানতে চললো। আমি কিন্তু জোটাকে ছাড়বো না। আগামী রবিবার আমরা গ্রামের পচা বোচা নর্দমা পরিষ্কার করব, আর সেই দিনও তোমার কিসেন জোটা কিন্তু আমাদের সঙ্গে থাকবে। শোনো, মায়ের দুধ খাবে, মাটি থেকে ফসল তুলবে, মানুষের মাঝে বাস করবে, অথচ সালাম মা মাটি মানুষকে ঘেন্না করবে, তাই কখনো হয়? হয় না প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, হয় না? আমি যে কথাগুলো মনে করলাম সেগুলো ভুলছে ওরা, আর ভুললে সালা তোমার জীবনের অনেক কিছুই ভুল হয়ে যাবে। আরে যা ওসব কুকুরের মতো ঘেউ এই বাঘ পাড়ায় গিয়ে করবার এই প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি তোকে ধরেই কেয়ার করবে। শালা ভাইটা একটা চাকরির জন্য আমার বাড়িতে ধর্ণা দিয়ে পড়ে আছে, আর উনি এসেছেন আমাকে জ্ঞান দিতে।
শালা ছোট লোক মাতাল জানোয়ার করে তুই বড্ড বার বেড়েছিস। এরপর আরো বেশি বাড়তে শুরু করলে শালাকে একেবারে মাটির সঙ্গে আমি মিশিয়ে দেবো। শালা একেবারে মাটির থেকে উঠতেও পারবে না। না না না, আর একটা মিনিট আমি এখানে থাকতে পারবো না। এখানে না আছে সিনেমা হল, না আছে থিয়েটার, না আছে কোনো সোসাইটির কিচ্ছু নেই। না, আমি এখানে এক মিনিটও থাকবো না। কি রে কেষ্ট, আমার সুটকেসটা নিয়ে আয়, আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। তোমার ঘড়ি কোথায়? আস্তে আস্তে চিত্রা, কি তুমি? তোমাকে দেখতে এলাম। বাজে বকো না তো। বাজে নয়, সত্যি বলছি। বিশ্বাস করো, শহরে আমার প্রাণটা হাঁপিয়ে উঠছিল, তাই ভাবলাম চিতির কাছে চলে যাই। খুব হয়েছে। হ্যাঁ, চিঠির কথা ভাবতে ভাবতে বাবুর চেহারাটা একবার কালো হয়ে গেছে। মিথ্যুক কথাকার। চিত্রা, তবু যদি তোমাকে চিঠি দিয়ে কোনো চিঠির উত্তর পাওয়া যেত। তুমি রাগ করেছো। বিশ্বাস করো, তুমি একটা মিথ্যেবাদী। ছাড়ো আমার হাত ছেড়ো, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। ঠিক আছে, কথাটা তাহলে মহিমদাকেই বলে যাই। কথাটা যদিও সত্যি বেদনাদায়ক, কিন্তু না বলে তো উপায় নেই। হাজারো আমি বাবার উপর কিছু কথা বলতে পারি না। তিনি নিজে যখন পছন্দ করেছেন, মেয়েটা অবশ্য ভালো, দুটো অপূর্ব অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? ননসেন্স কথাকার। তুমি ভয় পেয়ে গেলে? তুমি গৌরীপুরের ভিডিওকে ননসেন্স বলছো? জানো আমি তোমাকে এক্ষুনি অ্যারেস্ট করাতে পারি। তার আগে আমি ভিডিও স্যারকে অ্যারেস্ট করলাম। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো আমার আগে ছিল শুধু পরিচয়, পরে হলো আমার শুভ শুভ লগিনী হয়ে গেল শুভ পরিণাম। তাই যখনই ডাকি জানিয়ে দেবে তুমি সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। বাবা নমস্কার। ইস, আমি আমি সারা প্রথমটা ঠিক বুঝতেই পারিনি। গেট আউট। এই তুমি আইসা গেট আউট। বাংলা বলে দিতে বলে বাংলা বলো, ওসব ইংরেজি ফিংরেজি আমি বুঝি না। ওই গ্রামের পাঠশালায় পড়াশোনা করার পর ওই বড় স্কুলে এরা ঢুকিনি, কাজেই শালা ওই ইংরেজি বললে না আমার চিত্তির। আরে 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 প্রেসিডেন্ট মহিমুন্দা বলি বাড়ি এখানে বেশ বানিয়েছে। এই বেরিয়ে যাও এক্ষুনি।
আরে থামো, বেরিয়ে যাও বললে কি বেরিয়ে যাওয়া যায় নাকি? আমি কোথায় কাজ বন্ধ করে বিডিও স্যারের সঙ্গে দেখা করতে এলাম। বেশ তো, বলুন না কি বলবেন। ও, আপনি তাহলে আমাদের নতুন ভিডিও হয়ে গেলেন। আগে হ্যাঁ, নতুন এলে কি হবে সালা, ওই পুরনো গুলোর মতোই ঠিকই জায়গাতেই আসতে লাগবে। মানে পুরনো সাহেবরা এসে এখানে আসতো, আড্ডা মারতো, চা খেত, আর ওই প্রেসিডেন্ট মহিনগঞ্জের সঙ্গে সালা গুজুরু গুজুরু করে গায়ের উন্নতি করতো, দেশের উন্নতি করতো। আপনিও দেখছি সেই রাস্তায় ধরে। এই বেশ করেছে। বেশ করলে চলবে না, ওনাকে নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওনাকে এখানে পাঠিয়েছেন কাজ করার জন্য, গায়ের উন্নতি করার জন্য। সালা লাখ লাখ টাকা দিচ্ছে দেশের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য। সে কথা কিন্তু ওনাকে মনে রাখতে হবে। আরে মশাই, বাকুড়ি কাজ সেরে দেবেন না, সুট বুট খুলে রাস্তায় নেমে পড়ুন। দেখে আসুন স্যার, গ্রামগুলো সব মরে গেছে, মরা গ্রামগুলো বাঁচিয়ে তুলতে হবে স্যার। গ্রাম না বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি ওই শহরের বাবুদের ডেকে ডেকে বলি, কি বলেন? তোমরা গ্রামে ফিরে এসো। এখানে অনেক কিছু পাবে, শহরে যা পাবে না এখানে তাই পাবে। এখানে আছে মা, মাটি, মানুষ। নমস্কার নমস্কার বিডি বাবু, আবার আপনার সঙ্গে দেখা হবে। মানুষ, ওই ছোট লোকটাকে তুমি মানুষ বলছো? তোমার কাছে এত করে করে সম্মান পদ দেখবো। অসম্মানের কি দেখলে? কি দেখলাম না বলো তো? কি দেখলাম না? তুমি একজন গ্যাজেটেড অফিসার, আর ওই ছোট লোকটা তোমার সামনে যে কথাগুলো বলে গেল সেগুলো খুব সম্মানের কথা, তাই না? কথাগুলো কিন্তু সত্যি। বিডিআই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, আসলে আমরা জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা খরচা করে আমাকে লেখাপড়া শিখিয়েছেন বলে সরকার আমাকে চাকরিটা দেয়নি। আমাকে চাকরিটা দিয়েছে জনগণের সেবা করবার জন্য, মানুষের কাজ করবার জন্য। আমরা ভারপ্রাপ্ত কর্মচারী, জনগণের সুরাশুভ দেখার দায়িত্ব আমাদের উপর। আমরা যদি আমাদের মাইনের টাকাগুলো গণে নিয়ে নিশ্চিন্তে বসে থাকি, এই জনগণ কিন্তু আমাদের কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন না। তাই বলে গালাগালি সহ্য করে কাজ করলে কেউ গালাগাল দেবে না। এই মাত্র যেগুলো কথা বলে গেল, আমাদের আগের ভিডিও নিশ্চয়ই যাতা কাজ করে গেছেন। তবু তুমি রাস্কেলটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না, তাই তো? আমার সাহস নেই চিঠি What? একটা জ্বলন্ত সত্যের উপর মিথ্যার প্রতিবাদ করার জন্য আমার সাহস নেই। প্রথম যেদিন তোমাদের গ্রামে এসেছিলাম সেদিন এই কাজ পাকলা মানুষটাকে আমি দেখেছিলাম, মাথায় ভর্তি মাটি নিয়ে এগিয়ে চলেছেন সবার আগে। সর্বাঙ্গ তার ঘামে ভিজে গেছে, তবু তার চোখে মুখে লেগে রয়েছে এক অপূর্ব হাসি। What? গুড মর্নিং স্যার। মানে গুড মর্নিং, আমি শিবনাথ ব্যানার্জি ভাই ইন্দ্রনাথ। শিবনাথ? ও, আপনি তাহলে শিবনাথ ব্যানার্জির ভাই? হ্যাঁ, আরে মুজিব বামনের কাছে সবার কাছে শিব ঠাকুর সেজে বসে আছে রাস্কেল। তুমি কিছু মনে করো না চিত্রা, সমস্ত ঘটনা আমি শুনেছি। স্যার, আমার দাদা দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চেতে এসেছি। আরে ছি ছি, ক্ষমা চাওয়া কি আছে? তিনি আমার সঙ্গে এমন কিছু ব্যবহার করেননি যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু কিচ্ছু মনে করিনি। তুমি কিছু না মনে করলেও আমি কিন্তু মনে করেছি কুমোদ। আমার মতো কিছু হয়েছে হয়তো। হয়েছে মানেটা? আজ সকালবেলা ছোট লোকটা আমাকে যাচ্ছে তাই মনে অপমান করেছে। আমি প্রেসিডেন্ট মোহন গাঙ্গুলির পর আমাকে অপমান করে। আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, আর ওই ছোট লোকটার এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমার সারা জীবনের শিক্ষা মিথ্যে। ছি ছি ছি, ওই অসভ্য লোকটার জন্য মান সম্মান এগুলো সব গেল। চলিস, মনে করবেন না। দাঁড়ান ইন্দ্রনাথ বাবু, বলছিলাম কি, আপনি করেন কি? স্যার, এতদিন আমি কিছুই করিনি মানে দাদা আমাকে চাকরি করতে দেননি। 2 বছর আগে আমি বিএ পাস করে আমি বসে আছি। চান্স অবশ্য অনেক পেয়েছিলাম, কিন্তু দাদা চাকরির ঘোর বিরোধী। করেন কি? ওনার ইচ্ছা আমি এই গ্রামের স্কুলে মাস্টার করি আর নিজের হাতে চাষ করি। হ্যাঁ স্যার, এক বর্ণ মিথ্যা কথা বলছি না, কিন্তু আপনিই বলুন, লেখাপড়া শিখে কেউ কি চাষ করতে পারে? ছোটবেলা থেকে শহরে স্কুলে মানুষ হয়েছি, পাড়া গাঁ আমার একেবারে ভালো লাগে না। তাছাড়া দাদা নিজে বিয়ে না করে 1 বছর আগে আমার বিয়ে দিয়ে দিয়েছেন। ও, তাহলে শিববাবু বিয়ে করেননি? না, করবেও না। কাজে তার পক্ষে
যা সম্ভব আমার পক্ষে তা সম্ভব নয়। এই গায়ের মাঠে কামড়ে পড়ে থাকলে এই লাইফটাই যে আমার স্পল হয়ে যাবে, তাই আমি কালই চাকরিতে জয়েন করছি। কোথায়? কলকাতায়, কলকাতার একটি ব্যাংকে। ওই মহেন্দার ভাই অসীম আমার বন্ধু, চাকরিটা আমাকে সেই ম্যানেজ করে দিয়েছে। না ইন্দ্র, সে আশা তুমি করো না। চাকরির আশা তুমি ছেড়ে দাও। আমি কালই অসীমকে বানা করে দেবো, সেই জন্য বাণিজ্য গোষ্ঠীর কারোর সঙ্গে কোনো সম্বন্ধ না রাখে। কিন্তু ওসব কিন্তু কথা বাদ দাও ইন্দ্র। তোমার ভাই শিবু আমার বাড়িতে এসে আমার বোন চিত্রাকে যা নয় তাই বলে অপমান করে গেছে। কুমুদ আজ ভিডিও হয়ে গায়ে এসেছে, কিন্তু ভিডিও হওয়ার অনেক আগের থেকে কুমুদ আমার পরিচিত। রাজকাটা তাকেও যা নয় তাই বলে গালাগাল দিয়ে কাজে কাজে অসীম যে চাকরিটা তোমার জন্য ঠিক করেছিল সেটা তোমাকে দেওয়া হবে না। দাদা, ওদের পিন্ডে তুমি বুধর গাড়ি চাপিয়ে দিলি। ইন্দ্র, তুই কোনো মনে করিস না ভাই, তুই রেডি হয়ে থাকিস, তোর চাকরি কিন্তু রেডি। বাড়ি বয়ে যে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি করে দিতে চাইছিস অসীম? আগুনে ঘর পড়ে বলে কি কেউ কি প্রদীপ জ্বালায় না দাদা? অসীম, কংগ্রাচুলেশন। তবে এই কথা আমি সারা জীবন মনে রাখবো। মহিমদা, আপনার সঙ্গে আমি গ্রামের ভিতরে যাব। গ্রামের ভেতরে যাবি কি? হ্যাঁ, যাবো মহিমদা, যাবো। পায়ে চলার মেঠো পথ ধরে এই অঞ্চলের সব কটি গ্রাম আমি ঘুরবো। প্রাণ খোলা মাটির মানুষের সাথে মিশবো। পল্লীর পাগল করা বাউল, ভাটিয়ালি রাতালিয়া সুর, যে মাটিতে জন্ম নিয়েছে সেই মাটির মাকে আমি নতুন করে সাজিয়ে দেবো মহিমদা। ধনধাত্র পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। কুমুদটা দেখছি একদিনে একেবারে কবি হয়ে গেল। তা হোক, তুমি কিন্তু সামনের উইকে কলকাতা যাবে দাদা। যেমন করে হোক আমাদের লাইসেন্সটা বার করতে হবে। আর আমি ইন্দ্রকণে কাল রাত 8টার গাড়িতে যাব। কিন্তু একবার ভালো করে ভেবে দেখ অসীম, শিবুর যা ব্যবহার তাতে আহ আহ তুমি চুপ করো তো, আমি অন্য কথা চিন্তা করছি। আচ্ছা ইন্দ্র, তুই বাড়ি থেকে চলে গেলে সাবিত্রীর অবস্থাটা কি দাঁড়াবে একবার ভেবে দেখেছিস? কথাটা একদম ভাববার মতো। হ্যাঁ, এই ইন্দ্র থাকতে যে হারে এই শিবে ওরকে কিস্তি কেউ করে তাতে। এই শুনেছি শিবুনারায়ণ কি ড্রিঙ্কও করছে। শুনেছিস কি রে? আমি তো নিজের চোখে দেখেছি। ওই যে বাগদে পাড়ায় মাতন বাগদের ওই যে আইবুড়ো নাতনি, ওই আদুরির কাছে একেবারে মদ গিলে ওই আইবুড়ো নাতনি আদুরির সঙ্গে সে ইন্দ্র যা ভালো ভাই করবে। আচ্ছা অসীম, সাবিত্রীকে যদি আমি কলকাতায় নিয়ে যাই? আরে সেটাই তো উচিত। মেয়েটার প্রতি তোমার একটা কর্তব্য আছে বলো। তো শ্বশুর লোকটা কিন্তু শিবুদার অন্ধভক্ত। কার কথা বলছিস? ও ওই জগদীশ মাস্টারের কথা বলছিস? ওটা আবার একটা মানুষ নাকি? আচ্ছা, আমি সাবিত্রীকে নিয়ে গিয়ে কোথায় রাখবো অসীম? কেন ছোটখাটো একটা বাড়ি ভাড়া দেখে নিবি? ঠিক বলেছিস অসীম, সাবিত্রীকে এখানে রেখে যাওয়া ঠিক হবে না। ওই দাদাকে আমি একটু বিশ্বাস করি না, মাতাল মূর্খ লোকটা। না না, সাবিত্রীকে আমি কালই কলকাতা নিয়ে যাবো। এক কাজ করো সে চাকরি যাবো অন্য কাউকে দিয়ে দে, তাতে বেশ কিছু টাকাও রোজগার হবে। তুমি এত দেরিতে বোঝো কেন দাদা? টাকার যে আগে দরকার ওই শিবেকে টাইট দেওয়া। ইন্দ্র তার বউকে নিয়ে চলে গেলে জানোয়ারটার পাঁচ ওর ভেঙে যাবে, সে খেয়াল আছে। ইন্দ্রকে সে ভালোবাসে, ইন্দ্রের স্ত্রীকে সে স্নেহ করে। মানুষের জীবনে স্নেহ ভালোবাসা চলে গেলে থাকলো কি? জানোয়ারটা নিজের আগুনে নিজেই পুড়ে মরবে। তুই যে এমন বুদ্ধি করে কাজ করিস তা তো আমি আগে জানতাম না রে ভাই। তোমার কাছে শিখেছি দাদা।
ভগবান তোকে আরো বুদ্ধি দিক। এবার 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 আমি দেখবো শয়তান শিবেন। শয়তানটার এত বড় ক্ষমতা যে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির সঙ্গে সে টক্কর নিতে আসে। মিশে দেব। ওই শয়তান শিবের উঁচু মাথাটা আমি মাটির সঙ্গে মিশিয়ে দেবো। ওই আমার নাম প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি। জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী। সাবিত্রীর তখন বিয়ে হয়নি। আমি একদিন কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, দেখি যৌবন বন্যায় উচ্চালিত সাবিত্রী পদ্মদিঘির ঘাটে গান উঠছে। মাছটা ছিল পাগল। পাগল চলে উঠল আমার চোখে। আমি চুপি চুপি ঘাটে নেমে গিয়ে এক কাঁচলা জল তার গায়ে থেকে দিলাম। তারপর দিন জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল। কলকাতার ভাষায় আমাকে কেউ শাসন করবে? কোথায় থাকবে এই সুন্দরী সাবিত্রীর লজ্জা? লজ্জা করে কোথাও সেজে পিঠে ব্যর্থ হয়ে লজ্জায় আমি মরে যাই। কি কাণ্ড বলো দেখি, বিয়ে বাড়ি লোকে গিজ গিজ করছে, চেনা অচেনা পুরুষের ভিড়, তার মধ্যে দিয়ে আমাকে সেজে গুজে একটা না 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 আমি যেতে পারবো না, আমি কিছুতেই যেতে পারবো না। কি হলো বৌমা? আর কত দেরি করবি? মায়া কখন ডেকে গেছে সে খেয়াল আছে? ও মা, আগে জবটা করে না মা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বিহারি হে গিরিধারি তোমারি চরণ শরণ নিলাম, তোমারি চরণ শরণ নিলাম। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারি হে গিরিধারি। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো পরাণে মন মধুরে। নন্দ কিশোর থাকো মন জুড়ে, থাকো পরাণে মন মধুরে। যা ছিল আমার সবই তোমায় দিলাম, যা ছিল আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারি হে গিরিধারি, কুঞ্জ বিহারি হে গিরিধারি। তোমারি ও মামা, একটা কথা বলবো, রাগ করবে না বলো? কি কথা শুনি? আগে বলো, তুমি রাগ করবে না তারপর বলো। ছাড় মাথা ছাড়। ঠিক আছে রাগ করবো না। বল কি বলবি? ও মা, আমাকে মায়ের সাথে বাড়িতে দিয়ে আসবে চলো। কেন?
আমি একা যেতে পারবো না, আমার ভীষণ লজ্জা করবে মা। লজ্জাটা একটু কমাবো মা, বয়স তো কম হলো না, ভগবান মুখ তুলে চাইলে কিছুদিনের মধ্যে ছেলেপুলের মা হবি। মা আজে বাজে কথা বলে আমি যা পারি না বলে দিচ্ছি। ওরা বললে কি রক্ষা আছে রে জোটা, যেতে তোকে হবে। তুই একটু দাঁড়া, এই মাছটা বাড়িতে দিয়েই কিন্তু আসছি। এই যে মা, বৌমা রয়েছে দেখছি। তুমি যাই বলো মা, আমাদের বৌমার মতো কোনো ভুল হয়ে গেছে মা, আর কোনোদিন এরকম কথা বার হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে বৌমা, এই কাতলা মাছটা না এখানে রাখলাম, রান্না করে নিয়ে যাও। শোন শিবু, হ্যাঁ বলো মা, বলো। সকাল থেকে তোর কিছু খাওয়া হয়নি বাবা, দুটো কিছু খেয়ে যা। সময় হবে না বা সময় হবে না। সময় হবে না? হ্যাঁ মনে পড়েছে, সময় হইবে। এই যে মালপাড়াতে না একজন টিকে দিতে এসেছে, তাকে আমি ওই চা খাওয়ার কথা বলেছি, ওকে নিয়ে এক্ষুনি বাড়িতে আসছি। আর দুজনে একসঙ্গে বসে চা আর মুড়ি খাবো। আর তারপর কি করবো বলো তো মা? কি করবি? তোমাকে না জোর করে টিকে দিয়ে দেবো। শিবু, হ্যাঁ রে বাবা, মানে সত্যি সত্যি আমাকে টিকে দিয়ে দেবে নাকি? মজা মাকে থেকে দিয়ে দেবে। না না, শিবুকে কিছু বিশ্বাস নেই বাবা, আমি ঠাকুর ঘরে চললাম। তার চেয়ে কাজ করো না, আমার সঙ্গে মায়ের ঠাকুর যদি বাড়িতে চলো, টিকে দিতে সে তোমাকে খুঁজেই পাবে না। হ্যাঁ ঠিক বলেছিস। দাঁড়া, ইন্দ্র কোথায় গেছে, তাকে চট করে একবার ডেকে নিয়ে আসি। কোথায় যাবে বাবা? না টাকিয়ে নিতে যাচ্ছে। কি হয়েছে ভগবান জানি, কালকে দুবার ডাকলাম সাড়া দিল না। কি হয়েছে ভগবানই জানে। ধন্যি মানুষ বাবা, কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না, বলবে না। কোথায় যাচ্ছ? আমি মায়ের ঠাকুর সাথে বাড়িতে যাচ্ছি, মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। কেন? ছায়া গায়ে হলুদ, আমাকে এও বলে চাই মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তোমার যাওয়া হবে না। ও বুঝেছি। বাবু ঘুম থেকে উঠে চা পাইনি, তাই মেজাজ একেবারে গরম হয়ে গেছে। দাঁড়াও মশাই দাঁড়াও, তোমার চায়ের ব্যবস্থাই করছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কিচ্ছু না। আমাকেও বলবে না? বলবো, তবে এখানে নয়, তবে? কলকাতায় গিয়ে। কি বলছো তুমি, কি বললে? অসীম আমার চাকরি করে দিয়েছে, আমাকে এক্ষুনি কলকাতায় যেতে হবে, আর তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আধ ঘন্টার মধ্যে তুমি তৈরি হয়ে নাও। মাকে বলেছো, বড় ঠাকুরকে বলেছো? মাকে বলবো, কিন্তু তোমার ওই বড় ঠাকুরকে বলার কোনো প্রয়োজন নেই। তোমাকে মাথা খারাপ হয়ে গেছে। ছি দাদা, তোমাকে নিয়ে গল্পকার গল্প পাহাড় সমান গল্প করে তুমি শিক্ষক হবে, চাষ করে এই যার স্বপ্ন, তাকে তুমি এইভাবে অপমান করতে চাও? ক্লাস 5 এ পড়া মেয়ে আমাকে জ্ঞান দেবে? I can't tolerate. Education is the perfection of humanity. Don't measure it by academic standard. বাবা। চিরন্তন মানবিকতায় প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে তোমাদের ওই কেতাবি শিক্ষার দাঁড়িপাল্লায় নাই বা ভাববে। সব শুনেছি মা, অসীমের মুখে ঘটনা শুনে আমি ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মানে আমি শুনবো, এ কথা আপনি ভাবলেন কি করে? তুমি তাহলে অনেক দূর এগিয়ে গেছো। কতদিন আর পেছনে পড়ে থাকবো বলতে পারেন? জীবনের স্বপ্নগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। 2 বছর হলো পাস করে বসে আছি। আপনাদের অসার বুনিয়াদের আদর্শ আমার জীবনে কি দিতে পেরেছে, আর কতটুকুই বা দিতে পারবে? আপনাদের অনেক উপদেশ, অনেক আদেশ আমি শুনেছি, দাদার অনেক অত্যাচার, অনেক অসভ্যতা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ আমি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে কলকাতায় চলে যাব। এর প্রসাদ যে মাটিতে পড়ে গেল মা। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এ তারই ইঙ্গিত বৌমা। তোমাকে ছেড়ে কাকে ছেড়ে আমি কোথাও যাবো না মা। মা গো, শ্বশুরের বিরুদ্ধে তোমার মমতা গায়ের মাটি যে আমার জীবনের আশীর্বাদ মা, সেই তোমাকে ছেড়ে কাকে ছেড়ে যে আমি কোথাও শান্তি পাবো না মা। আমি কোথাও শান্তি পাবো না। তুই সত্যি চলে যাবি ইন্দ্র? বৌমাকেও সঙ্গে নিয়ে যাবি? কি বলতে চাও? একটা মাতাল অসভ্য যে বাড়ির সর্বসর্বা, আমি তার কাছে আমি সাবিত্রীকে রেখে যাব? এই যে ভাই, তোকে একটা কাজ করে দিতে হবে। ভিডিও বাবু
এই বইগুলো আমাকে দিলেন। এতে নাকি আধুনিক পদ্ধতিতে চাষের কথা লেখা আছে। তোকে পড়ে এর মানে আমাকে বুঝিয়ে দিতে হবে। তুই তো জানিস আমি শালা কখনো নয় মাস্টারমশাই, আমি তো আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার বাড়িতেই গিয়েছিলাম। দেখি মা, তোমার চোখে জল। মাস্টারমশাই চুপচাপ এখানে দাঁড়িয়ে আছেন, বৌমা ফুপির বুকে কাঁদছেন। ব্যাপারটা কি? চলো রে ইন্দ্র, এত দেরি করছিস কেন? ট্রেনের যে টাইম হয়ে এলো। ও আচ্ছা, আমরা ভেবেছিলাম তোরা রেডি হয়ে আছিস। ঠিক আছে, পরে ট্রেনে যাব। তাড়াতাড়ি তোরা বেরিয়ে আয়। আমি ওই টিকিট কেটে ওয়েটিং রুমে তোদের জন্য ওয়েট করব। বেশি দেরি করিস না কিন্তু। ও আপনারা না বললেও আমি কিন্তু ঠিক বুঝে নিচ্ছি মাস্টারমশাই, বৌমাকে নিয়ে ইন্দ্র দুদিনের জন্য কলকাতায় বেড়াতে যাবে। তাই লজ্জায় বাবু কথা বলতে পারছেন না। আরে এতে লজ্জার কি আছে? দুদিন বেরিয়ে আয় না বৌমাকে নিয়ে, চিড়িয়াখানা মিউজিয়াম দেখিয়ে নিয়ে আয়। আর শুনেছি না চিড়িয়াখানা একটা বিরাট সাদা বাঘ নিয়ে এসেছে। এই দেখো মা মেয়ে আবার কাঁদতে শুরু করে দিয়েছে। আরে এতে কান্নার কি আছে? দুদিন বাদেই তো ওরা ফিরে আসবে। না, ওরা আর ফিরবে না শিবু। তার মানে ইন্দ্র চাকরি করতে যাচ্ছে। মা! তাই বৌমাকে ওর সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ইন্দ্র! চিৎকার করছো কেন? চিৎকার করলে কি আমি আমার মত বদলাবো ভাবতে পেরেছো? হ্যাঁ, তোকে মত বদলাতে হবে ইন্দ্র। তার মানে? তোর কলকাতায় যাওয়া চলবে না ইন্দ্র, তোর চাকরি করা চলবে না। তোকে এই গায়ের স্কুলে মাস্টারি করতে হবে। তোকে নিজের হাতে চাষ করতে হবে, চাষ। কেন কেন কি জন্য? আমি কি লেখাপড়া শিখিনি? আমার কি ব্যক্তি স্বাধীনতা নেই? 2 বছর ধরে পড়ে পড়ে মার খাচ্ছি। তোমাদের মাতার মনের খেয়াল মেটাতে গিয়ে জোর করে তুমি একটা অসভ্য অশিক্ষিতকে আমার ঘরে চাপিয়ে দিয়েছো। তোর মনে যে এত পাপ, তা আমরা আগে জানতাম না। থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে নিয়েছি। জীবন ভর এক চোখামি করে তুমি ওই বড় ছেলের দিকে ঝোল টেনেছো। তোমার জন্য আজ অত মার বেড়েছে। তোমার আস্কারা পেয়ে ও যাকে তাকে অপমান করতে সাহস পায়। মা হয়ে এক ছেলেকে বেশি স্নেহ দিতে তোমার লজ্জা করে না? ওরে হতভাগা, এই মায়ের স্নেহকে তুই ভাগ করতে চাস? এত ছোট তোর মন, এত নিচে নেমেছিস তুই। খবরদার ইন্দ্র! আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। ওই সারা প্রেসিডেন্ট মহেন্দ্র গাঙ্গুলি আমার সোনার সংসারটা ভেঙে দিচ্ছে। দিলীপ, তবু আমি কিছু মনে করবো না, কিন্তু কোন সালো আমার মাকে ছোট করলে আমি ভুল করেছিলাম রে ইন্দ্র। আমি মনে করেছিলাম তুই সেই আমার ছোট্টবেলার ভাই, যাকে আমি কাঁধে করে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। তোর মনে পড়ে ইন্দ্র, তোর কান্না থামাবার জন্য ওই ভরা দিঘির পুকুর থেকে পদ্ম শালুক তুলে এনেছি। তোর মনে পড়ে ইন্দ্র, সেই শালিক পাখির বাচ্চা পাঠতে গিয়ে আমি গাছ থেকে পড়ে গিয়ে শিবু, সালা বাবা মারা যাওয়ার পর পৃথিবীটাই যেন পাল্টে গেল। ওই মাতালের মাতলামি শোনার সময় আমার নেই। চলে এসো সাবিত্রী। না, আমি যাবো না। না, আমি গেলে কে করবে মায়ের যত্ন? কে করবে বট্টকুরকে সেবা? সন্ধ্যাবেলায় তুলসী তলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ? ও, তাহলে কি বুঝবো ওই ভাসুরের সঙ্গে তোমার? ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না।
আনতে যাব। আপনারা আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন। আপনারাই তো বলতেন পতির সঙ্গ সতীর স্বর্গ, তাই আপনাদের কথা রাখতে আমি আমার স্বামীর সাথেই চলে যাচ্ছি। মাগো টিয়া পাখিটা হয়তো দুদিন আমায় খুঁজবে মা, কাজল চোখে গাইটা হয়তো দুদিন কিছু খাবে না, ওদের তুমি বুঝিয়ে বলো বাবা। আর মায়া ঠাকুরজি যদি খুঁজতে আসে তুমি বলো তোমাদের সাবিত্রী গভীর জঙ্গলে কাজ কাটতে গিয়ে মারা গেছে মা। সীতা গেল বনবাসে, কোসর জননী কাঁদে রে, মরমি মরিয়া চোখের জলে মুখ ভাসিয়া রাশিদা গেল বনবাসে। জনক দুহিতা সীতা বনবাসে যায়, ক্ষণিক দাঁড়ায়া পিছু ফিরে যায়। জনক দুহিতা সীতা বনবাসে যায়, ক্ষণিক দাঁড়ায়া পিছু ফিরে যায়। কাঁদে হায় পশু পাখি রে, মরমি মরিয়া চোখের জলে মুখ ভাসিয়া রাম সীতা গেল বনবাসে। কি সুন্দর গান। জল আনতে এসেছি। এই সন্ধ্যাবেলা জল পেয়েছি, দাদু তোকে বকবে না? সে বুড়ো ঘরকে নেই, গঞ্জে সুতো আনতে গেছে। কোথায় আমিও গেছে? তককে তককে ছিলাম। বুড়ো যেই লাশ দুয়ার দিয়ে বেরিয়ে গেছে, আমি অমনি খিড়কির দোয়া দিয়ে সোজা লয়ের দিকে ঘাটে। তা হ্যাঁ রে, রূপপুরা জটা তোকে কি বলছিল? কখন? সন্ধ্যের একটু আগে হুই বাবলা তলে বসে বসে তুই কি করে দেখলি? পেয়রা গাছে উঠে একটা পেয়রা থেকে হলুদ হয়েছিল, সেটা পেড়ে তোর নাকি আমি লুকিয়ে নিয়ে এসেছি। লেখা আসলে একটু পচলে ধর খা। তুই খাবি না? এসব খাবো। পেশাদ, শোন না, আমি রিহার্সাল দিয়ে ফেরার পথে ফিরবো, তুই তেঁতুল তলায় দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে? আর আমি পেশাদ দিব আর কানে কানে বলবো। কি কি বলবো শুনবি? হ্যাঁ কি? কাজিলা কালো বন্ধু আমার আসবি কবে ওরে কাজিলা কালো বন্ধু আমার আসবি কবে
বন্ধু আমার আসবি কবে বল? তোর বিহনে মোর নয়নে ঝরে আঁকি জল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? ওরে কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল? মরণ মুখ পোড়া ছোড়া ভালোবাসার গান গাইতে পারে, আর ভালোবাসার কথা কইতে গেলে লজ্জায় নাল হয়ে যায়। ছোড়া শরীরটা কি সুন্দর, মোমের পাড়া লরম তুলতুল করছে। লখাই আর জটা কিসের সাথে কিসের তুলনা, একদম আকাশ পাতাল ফাড়া। লখাই পূর্ণিমের চাঁদ, আর জটা মুখ পড়া মিটমিটে জলতা পোকা। কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল? আসবে কবে বল রে কাজলা, আসবে কবে বল? আসবে কবে বল রে কাজলা, আসবে কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল? কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল? বলবি যে আজকে? বলো যা, গায়ে হাত দিলে কেন রে মুখ পোড়া? এই রাগ করছিস কেন? দেখলাম কি দেখলি রে চান্না, কি দেখলি? তোর শরীরটা নরম না শক্ত? মরণ আর কি, লজ্জাও করে না বেহায়া। আদুরি দিদি দৌড়া দেখাচ্ছি মজা, ক্ষমা ঘেন্না করে একদিন কোনো কিছু বলি নাই বলে একবারে মাথায় চাপতে চাই। আর যদি শিব ঠাকুরকে সব কথা না বলেছি তো আমার আদুরি নাম তুই পাল্টে দিস। আদুরি শোন 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 শোন, বাবা পুরো শিবের দিব্যি করে বলছি, বিয়ের আগে আর তোর গায়ে হাত দেবো না। ইরে মারে, তোকে বিয়ে করবো আমি? তাহা কেন করবি? আমি বিয়ে করবো তোকে। তার আগে আমাকে একটা জিনিস এনে দিবি। কি জিনিস রে আদুরি? ডুরেল শাড়ি? না ফুল আনতে? না তাহলে তাহলে রেশমি চুড়ি? না 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 না, তাহলে কি? খানিকটা বেতের দড়ি। দড়ি? তা দড়ি দিয়ে কি করবি? কলাই দিয়ে মারবো। ওই দড়িটা ওই লোখাই ছড়াকে আনতে বলি। জটা এই জটার ঘরে তোকে যেতেই হবে রে আদুরি। জোর করে নিয়ে যাবি নাকি রে? তোর দাদু না তোকে জোর করে দিয়ে আসবে। বুড়োটাকে টাকা ধার দিয়েছিস বুঝি? শুধু টাকা নয়, বাড়িটাও লিখে দেবো। দাদুর নামে? না, বিয়ের কথা পাকা হয়ে গেলে তোর নামে রেজিস্ট্রি করে দিয়ে আসবো। ভালোই হবে, বিয়ের পরে ওই বাড়িটা ধুয়ে ধুয়ে জল খাবো। লোকায়ত তো বাড়িও নেই, আর কোনো কাজও করতে জানো না। আধা দামে যদি কোনো গেরস্তে কাজ খোঁজে তো তাকে কেউ কাজেও লাগাবে না। পেরার আছে রে জটা, লখায়ের শরীরে মোমের পাড়া একটা নরম পেরান আছে। পেরান আমার নাই? পেরান কি ওই লখায়ের বাবার কানির সম্পত্তি নাকি? ভগবান শুধু ওই লখাইকে প্রাণ দিয়েছে, আমাকে দেয় নাই? প্রাণ আছে, মোমের পাড়া নরম প্রাণ আছে। মিটে মিটে শয়তান ওই ওই ভাষা নেই, মেয়ে মানুষের মতো গুনগুন করে গান গাইলেই প্রাণ আছে। ওই মনসা ভাষায় গুনগুন করে গান গাইলে প্রাণ আছে। বলিস তাকে ওই প্রেসিডেন্ট বাবু দুগ্গ প্রীতি মেলে পুজো করবে, আর ওইখানে লক্ষণ লড়াই হবে। ওই মোমের প্রাণ লোকাইকে বলিস আমার সঙ্গে লক্ষণ নিয়ে লড়াই করতে। যদি যেতে তাহলে জানবো সে মরণ।
সেদিন দেখবো ওই সারা নরম মোমের মতো শরীরটাকে একেবারে টিপে জল করে দেবো। মরণ আর দেখাতে এসেছি আদুরির কাছে। কি বলবো সে বুড়ো দাদুটাকে, হয়তো মদের খেয়ালে বলেছে কথাটা। আজ আসো গঞ্জ থেকে ফিরে তারপর বুড়োকে দেখাচ্ছি মজা। দাদু মরণ, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। কেন রাধে কেন রাধে এই কাজটা কি তো এই কষ্ট করতে পারবে না আবার পারবে না অস্কাতে। শোনো শোনো সখী ও সখী দুটো মনের কথা কই তোরা তো সকলে এলি আমার রাগর এলো কই যমুনায় জল আনতে গেলাম কলসি লয় কাকে শাশুড়ি আর ননদিনী উকি দিয়ে দেখে আমার যৌবনে লেগেছে আগুন তারে দেখে আর মনে তাই ক্ষয় হয়ে যাক ভালোবাসা ঢাক চুপ কর বুড়ো ডোগরা, এক পেট মদ গিলাসে ঠাসটাম হচ্ছে। মানে সুতো আনতে চেয়েছিল তো সুতো কই? সুতো বলে হ্যাঁ তার মানে মানে ভূত সুতো আনতে গেলাম বলে সুতো নেই পাশেই ছিল শালা আফগানের মদের দোকান টাকা কটা বার করতে শালা এই বোতলটা ধরিয়ে দিলেন মরণ আর কি, সুতো কেনার টাকা দিয়ে মদ কিনে এলেন। সব সবটা গিলে দেখ না হাতে ফেরত নিয়েছি দেখ এই সরা সরা বলছে, একদম এখান থেকে সরা, মাথা মতো সরা। এই বুড়ো, বলো বলো প্রেয়সী বলো এই জটাকে তুই কি বলেছিস? বলেছি কি বলেছি লাদিনীর সঙ্গে তো বিয়ে দেবো ওকে বিয়ে করবে ভালো কথা খুব ভালো কথা সব ওকে বিয়ে করবে একটা পটা কচটে কাটবি রে মরা। কেন এক চোটে যদি মনে করে না কাটা যায় তাহলে দু চোটে কেটে দেবো মরবো এক কলসির বাড়ি। মুখ পড়া মিনসে কথা কর। দুবার বিয়ে হলো একবার জোনার সঙ্গে একবার লোকের সঙ্গে না তাহলে তো ভুল হয়ে গেল কোনো শালার সঙ্গে আমি তোর বিয়ে দেবো না তো কখনো না আমি শালা পেটে বলে কুকুর নই। তোকে বিয়ে আমি করবো শিবু ভাইকে দেখেছো মদন চাচা? ওরে বাবা দেখি রে বাবা ওই বাংলা তলে বসে আছে ভাই আর ভাইয়ের বউ কলকাতায় চলে যাওয়ার পর থেকে কারণ আঁকাচ্ছে না মদন চাচা হ্যাঁ কামাল ভাই, কদিন হলো একদম ঘরকে যাচ্ছে না, কারোর সাথে কথা কইছে লাই, কিছু খাচ্ছে লাই। চোখ দুটো জবা ফুলের পাড়া আঙা টক টক করছে, চুলগুলো এলোমেলো, মুখটা যেন ভিমরুলের চা। কিন্তু আমাকে যে দেখা করতেই হবে। কলকাতা ইন্দ্রের সঙ্গে দেখা হলো। খবরদার ভাই কথা বলতে যাও না বিধি গেছি কান্দ ঘটে যাবে মদন চাচা দাদু দাদু শিগগিরই বোতল লুকাও, শিব ঠাকুর আসছে। মদ থেকে তো শিব ঠাকুর খুব ঘেন্না করে। ও কি খবর কি করবো শিবটাও এসে বললো দাদু কি করবো রে মদনকা আজকে আমি পালিয়ে যেতে চাইছো আমার কাছ থেকে? না শিব ঠাকুর, বুড়ো মানুষ তো আত হয়েছে তাই। রাত সারা দেশের গাঁগুলোতে
এখন অনেক রাত, আমি ভুলিয়ে গেছি অথচ ওরা শিবু ভাই, আমি কলকাতা গিয়েছিলাম, আজই ফিরছি। একটা ইন্টারভিউ ছিল, আসবার সময় ইন্দ্রর সঙ্গে আমার দেখা হলো। ইন্দ্র কি বললো ইন্দ্র? আমার কথা, গায়ের কথা, মায়ের কথা নিশ্চয়ই জিজ্ঞাসা করেছে। নিশ্চয়ই সে স্যার ভুল বুঝতে পেরেছে। মানে আচ্ছা আচ্ছা কামাল, কি বললো সে? কিছুই বলেনি। মাতন কা ওটা দাও। আমি আর কখনো খাবো না, আমি আর কখনো খাবো না। দাও বলছি, মদের বোতল দাও। শিবু ভাই, আমার সামনে থেকে তোরা সব সালা ইন্দ্র লেখাপড়া শিখে গাকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, মাটিকে মানুষকে ঘৃণা করে তোরা শহরে চলে যাবে চাকরি করতে। তোদের কাউকে আমি চাই না, কাউকে না। তোদের দেখলে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি তোদের কাউকে চাই না। আমি চাই মাতন কাকে কোনোদিন বেঈমানি করবে না, আর এই আদুরিকে। বলো শিব ঠাকুর। আমি কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো শিবুদা। এখন চলি। আমিও যাই না, তুমি উঠোনে জালটা শুকোচ্ছে, কে সেটা তুলতে হবে, মাতন কা আগে তুলতে হবে। যা তোমরা যা। আদুরি, বলো শিব ঠাকুর। তোদের বাড়িতে গোটা কত পাওয়া যাবে? কি? ডিম, ডিম? মুরগির ডিম। প্রেসিডেন্ট বাবুর দরকার? আজকে হ্যাঁ মানে কে খুঁজতে এসেছ? মোড়ল, মুরগির ডিম না জ্যান্ত তাজা মুরগি? আগে তাজা বলেছেন মারি। ওই হাড়ে ডিমটা প্রেসিডেন্ট বাবু হাড়ে হাড়ে বদমাস। পারবো না আমি ডিম খুঁজতে, যা দরকার সে নিজে গিয়ে খুঁজে নে। যত সব কাল সকালে 2টা টাকা হবে, পরশুদিন অবশ্য আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে 40 ঠাকুর ওই কাল সকালেই দেখা হবে। পেন্না পেন্না। জল নিয়ে বাড়ি যা আদুরি। তুমি কোথাকে চললে শিব ঠাকুর? মদ খেতে, মদ। আমার আরো মদ চাই, আরো মদ চাই। না, মদ তুমি খাবে না। মদকে তুমি ঘৃণা করতে। যা খেয়েছো খেয়েছো, আর আমি তোমাকে মদ খেতে দেবো না শিব ঠাকুর। শিব ঠাকুর, তুমি আমার গালে চড় মারলে। রাত, সারা দেশের গাঁগুলো এখনো ঘুমোচ্ছে। কি চাও তুমি শিব ঠাকুর? সকাল, একটা মাত্র ফুটন্ত সকাল। পাগল করে দিবি। যে মানুষটা আমাকে আইবুড়ো অবস্থায় নিয়ে আমাকে খেলা করতে চেয়েছিল, সেই অসীমে আমাকে স্কুলে ভর্তি করে দেবে, বাজারে নিয়ে যাবে, সিনেমায় নিয়ে যাবে। আমি তার সঙ্গে যাবো না বলেছি বলে সে আমার গালে চড় মেরে পড়লে
তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে। না, আমি তার সঙ্গে কোথাও যাবো না। কেন? আমার লজ্জা করবে। শোনো সাবিত্রী, তোমার এই লজ্জা টজ্জা করো না, শিখেই তুলে রাখো। এটা গা নয়, কলকাতা শহর। তাছাড়া আমি একজন অফিসার, আর অফিসারদের একটা আলাদা সোসাইটি আছে। তাদের ঘরের মেয়েরা ওই কলামের মতো ঘোমটা দিয়ে ঘরে করে বসে থাকে না। তারা লেখাপড়া জানে, নাচ গান জানে, স্বামী বন্ধু বান্ধবীদের সঙ্গে পার্টিতে যায়, পিকনিক করতে গিয়ে হই হুল্লোড় করে সকলের মন একেবারে ভরিয়ে দেয়। আমাকে দিয়ে তুমি তাই করতে বলছো? আরে শিওর, সেই জন্য তো তোমাকে স্পোকেন ইংলিশ শেখাতে চাইছি। আর সেই জন্য তো বলছি, ওই অসীমের সঙ্গে মিশে সিনেমা থিয়েটার দেখে আর হায়ার সোসাইটি মিশে নিজেকে তুমি তৈরি করে নাও। আর অসীমকে তুমি খারাপ ভাবছো কেন? আজকের দিনে সে আমার চাকরি করে দিয়েছে, নিজে টাকা খরচা করে এই ফ্ল্যাট আমাকে জোগাড় করে দিয়েছে। তাছাড়া সে তোমাকে বৌদি বলে রীতিমতো শ্রদ্ধা করে, কি করে না? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করবে। সাবিত্রী, এত বাঁকা কথা কোথায় তুমি শিখলে? কলকাতায় তোমার কাছে। তুমি আমাকে অপমান করতে চাও? তুমি নিজেই নিজের অপমান করছো। সাবিত্রী, একবার সে গায়ে ফেলে আসা দিনগুলোর কথা মনে করে দেখো, কত লাজুক ছিল না, কত সংকট ছিল তোমার। তোমার এই অবস্থা দেখে বড় ঠাকুর হাসতেন, আর মা বলতেন আমার ছোট ছেলে বংশের মুখ উজ্জ্বল করবে। একটিবার লক্ষ্মীটি একটিবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখো, সেই উজ্জ্বল মুখখানা কতখানি লাল হয়ে গেছে। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে জ্ঞান দেবার মতো শিক্ষা আমার কোথায়? আর আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। অসীম আজ দুদিন হলো ফিরে গেছে, আজ ফিরে গেলে আমার মান প্রেস্টিজ বলে কিছু থাকবে না। মনে রেখো, অসীম হচ্ছে আমার বস, তার উপর নির্ভর করছে আমার চাকরি, আমার জীবনের উত্থান পতন। আমি তারই আন্ডারে চাকরি করি। চাকরি তুমি করো, আমি করি না, তাই তার সঙ্গে আমি কোথাও যাবো না। Shut up, nonsense! তোমার স্পর্ধার সীমা তুমি ছাড়িয়ে যাচ্ছ। সামান্য একটা গেমে যার নাম লিখতে হাত কাঁপে, ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারে না, তার কিসের এত অহংকার? মনে রাখো, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে তুমি আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। তোমার ওই নাকে কান্না বন্ধ করো। গেও ভূতগুলোর মতো বইয়ের কান্না দেখে লাইফ স্পয়েল করার মতো ইডিয়েট আমি নই। তাছাড়া তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকতে হলে তোমাকে আমার কথা মতো চলতে হবে। পুত্র, ওই অসীম আসছে, চোখের জল মোছো, ওই জন্য কিছু বুঝতে না পারে। হ্যাঁ, রায় অসীম কথা বলবে। চৈতালি রাতে বড়ই হয়েছে রে প্রীতি, বিজনে তোমার সাথে। আরে বাস, অসময়ে এসে আমাদের অসুবিধা করে দিলাম নাকি? না না না, অসুবিধা হয় কেন? উনি তো অফিসে যাচ্ছিলেন। আশ্চর্য! আরে আশ্চর্যের কি আছে? আমি অফিসে যাব না? আরে বাবা, সেই জন্য আশ্চর্য হলি। তবে আর আশ্চর্য হয়েছি ওদিকে কথা বলতে দেখে, হাসতে দেখে। ও, এই ব্যাপার। আরে সেদিন যে চলে যাওয়ার পর সাবিত্রী একেবারে কাঁদতে বসে গেল। কেন? কেন আবার? তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছিল বলে। এই কি গো, বলো না, তুমি নিজের মুখে বলো না। হ্যাঁ, তা করবো। সেদিন আপনি চলে যাবো না, আমার মনটা খুব খুব খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, আমার টাইম হয়ে আসছে, আজ ওকে চলে আসি। এত গুড বয় তোমাকে হতে হবে না। প্রমোশন আমার হাতে, পার্মানেন্ট হতে যা দেরি। সে তো জানি রে অসীম, কিন্তু এইদিকে যে তোদেরও টাইম হয়ে গেল। যাক, ওখানে যা ইংরেজি শেখাবে তার 10 গুণ আমি শিখিয়ে দেবো, না কি বলেন বৌদি? হ্যাঁ, তা তো বটে। এই জুতো ঠিক মতো পরা হয়েছে তো? শাড়ি ব্লাউজ গুলো পছন্দ? খুব খুব হয়েছে। না, শাড়িটা ঠিক মতো পরা হয়নি। ঠিক আছে, দিদিমণিরা শাড়ি পরা, চুল বাঁধা সব শিখিয়ে দেবেন। সেদিন মিসেস মিত্র বলেছিলেন, কি সুন্দর দেখতে আপনার বন্ধুর। সিরিয়াস ব্লান্ডার। কি হলো? আরে বাইরে দাঁড়িয়ে আছে। কে এটা করবো? আরে ঝি চাকর রাঁধুনি কত কষ্ট করে না ম্যানেজ করছি। একসঙ্গে 3 জন? আরে 3 জন নয়, 1 জন। তবে যে বললি ঝি চাকর রাঁধুনি, হ্যাঁ ঠিক বলেছি, আই এম কারেক্ট। কারণ একাই
ধরনের কাজ করবে, হাত জোড়ো নাম নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত যাকে বলে অলরাউন্ডার। নামটিও কিন্তু ভেরি নাইস, পরিমল। পরিমল? হ্যাঁ, পরিমল। পরিমল, ও বাবা পরিমল, এদিকে আয়। না না না, আমাকে ব্যবসা বলতে হবে না, আমাকে ব্যবসা বলতে হবে না। বলতে হবে বৌদি, হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটিতে নিন্দে হবে। ইন্দ্র, তোর কিছু যদি জিজ্ঞেস করার থাকে করে নে। তোমার নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? বর্ধমান। কোপার টাউনে? আগে বাংলায় বল, লেখাপড়া জানে না। আগে জানি খুব সামান্য, ওই গায়ের ছোট্ট স্কুলে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা বাড়িতে কে আছে? বাবা, মা, পিসিমা। মা কি ছেড়ে গাকে ছেড়ে তুমি? সাবিত্রী, ডিস্টার্ব করো না। তা কত মাইনে দিতে হবে তোমাকে? আরে কত অবাক, খাওয়া পড়া বাদে 20 টাকা মাত্র? আরে থাম তো, বিদ্যাসাগর দিল্লি এই দুনিয়া তুই বাঁচতে পারবি না। মিস্টার বিশ্বাসের কাছে পেত অনলি 50 রুপিস, আমরা তো 5 রুপিস বাড়িয়ে দিলাম। কিরে বুঝলি তো? আগে হ্যাঁ, আপনারা কি আমাকে ঠকাবেন? তাছাড়া মা বলে। কি বলে মা? কিচ্ছু বলো না। পরিমল, তুই আমার সঙ্গে আয়, তোকে তোর কাজ বুঝিয়ে দিয়ে আমি অফিসে যাব। আগে চল। চললাম সাবিত্রী। চললাম রে অসীম। ননসেন্স, ওপরে ওঠার স্বপ্নে এতটাই বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তায় এতটাই মশগুল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক লোটাস, মানে পদ্ম ফুলের মতো বউটার দিকে লক্ষ্যই নেই। বাহ, আকাশ রোগের পাতাল কোন শাড়ি যেন নয়ন দিঘির নীলচে জল, সেই অথই জলে তোমার মুখটা শব্দ ফুটা পদ্ম। মনে পড়ে স্বর্ণালী কে? আমি কোন বিশ্বাস কর, আপনি যে বলছেন ওই পদ্ধতি কি লাগলো, আমি সেদিন সব কথা ভুলে গেছি, সব। তুমি ভুলে গেল, আমি ভুলিনি। আর ভুলিনি বলে তো তোমার স্বামী চাকরি করে দিয়ে 3000 টাকা দিয়ে ফ্ল্যাট কিনে নিয়ে গায়ের মাটি থেকে তোমাকে তুলে এনে এই ইটের খাঁচায় বন্দি করে রেখেছি। সব বলে দেবো। কোনো লাভ হবে না সাবিত্রী, কারণ যে স্বামী তোমার মধুর স্বাদ পেয়েছে, আমি চাকরি, ফ্ল্যাট, হায়ার সোসাইটি, তা তোমার এক কথাতে সে হারাতে চাইবে। আপনি এত নিজ থেকে না টানলে ওরে ভাসুর শিব ঠাকুরের উঁচু মাথাটা নিচে নামাতাম। তুমি কি শুনেছ শিব ঠাকুর সত্যি সত্যি মদ খেতেছে? তোমার শাশুড়ির চেহারাটাও কঙ্কাল হয়ে গেছে। বিশ্বাস তো আমিও করি না সাবিত্রী, তোমার মতো প্রাণ চঞ্চল এক সুন্দর যুবতী ওই ইন্দ্রের মতো ইডিয়েট টাকা পেয়ে খুশি হয়েছে। শাড়িটা তো বেশ ব্লাউজটা ঠিক ফিট হয়নি, পিঠটা ঢাকা পড়ে গেছে, পেটটা দেখা যাচ্ছে না, বুকটা লজ্জা করে না? এমনি করে সপ্তাহ করে একটা সরলতার গলার টিপে ধরে ধরতে আপনার লজ্জা করে না? প্রেসিডেন্ট বাবু তাপ বাবাজি আমার বাসন ঠাকুর ধরে ফেলেছেন, তাই সে গায়ে মাটিতে পা দিতে পারছিল না আমার বাসন ঠাকুরের জন্য, তাই তাকে জব্দ করতে আমাকে অসম্মান করতে আপনার লজ্জা করে না? লজ্জা তোমার করবে সাবিত্রী, যেদিন তোমার লজ্জার গুলিগুলোকে হবে। আমার মানিব্যাগটা আমি এখানে ভুলে গেছি। মেবি এই দেখুন তো বৌদি, ওর যা হলো মন। মানিব্যাগ তুমি নিয়ে গেছো? যা বলেছিস,
বাসে ভাড়া দিতে গিয়ে দেখি মানি ব্যাগ পকেটে নেই। তুই মানি ব্যাগ তুমি নিয়ে গেছো? তার মানে? আমি নিজে ওখানে তোমার পকেটে মানি ব্যাগ দিয়েছি। ইয়েস, মনে পড়েছে। তাহলে সাডেনলি পিক পকেট। সর্বনাশ, ওতে অনেকগুলো টাকা ছিল রে। আরে যাক বাবা, যা গেছে যেতে দাও। এই নে তুই আমার মানি ব্যাগ, আর কাল থেকে তুই আমার গাড়ি করে অফিসে যাবি। আপন তো শীঘ্রই তোর গাড়ির আমি ব্যবস্থা করছি। তোর ঋণ আমি জীবনে ভুলবো না রে অসীম। আরে বাজে কথা বলিস না তো। যেমনি তুই তেমনি বৌদি। এ বলে কি না আপনি আজকে ভালো লাগছে না, তুমি বলবি। আই এম এ ভেরি হ্যাপি। আপনাকে কি ডাকছেন? কে? বাইরে দাঁড়িয়ে আছেন? কত বয়স? জিজ্ঞেস করে আসবো? কেমন লাগছে বৌদি? যাও যাও, ভদ্রলোককে এখানে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। এই চাকর বাকরদের সঙ্গে তুই তোকারি করে কথা বলবি, বাপের বয়সে হলেও এটাই নিয়ম। আজ আবার 10 মিনিট লেট হয়ে গেল। আমি চলি অসীম, আমি চললাম। কেমন আছিস ইন্দ্র? আরে কামান না, ভালো আছি রে। তুই কোত্থেকে? বাড়ি থেকে। কেমন আছিস অসীম? ভালো। কিন্তু কি ব্যাপার হঠাৎ গ্রাম থেকে? গায়ে সবাই ভালো আছে কামাল ভাই, আমার মা আমার বড় ঠাকুর সবাই ভালো আছে। সাবিত্রী, চুপ করো। বল কামাল, কি বলবি? তোমায় বাড়ি যেতে হবে। তোমরা চলে আসার পর থেকে শিবু ভাই মদ খেতে ধরেছে। মায়েরও শরীরটা খুব খারাপ। আমার চাকরি পায় তোদের খুব হিংসা হচ্ছে, তাই না রে কামাল? ইন্দ্র, মিথ্যে কথা বলে সেন্টিমেন্টের সুচ্ছড়ি দিয়ে তোরা আমাকে উইক করে দিতে চাস? তোরা কি ভেবেছিস তোদের ওই খরচালের স্কুলে মাস্টারি করতে আমি দেখেছি? তুই কি পাগল হয়ে গেছিস ইন্দ্র? চাকরি পেয়ে রাতকে দিন ভাবছিস, তবু যদি চাকরির জন্য অন্য হয়ে না ঘুরে বেড়াতিস। না, চাকরির জন্য আমি আর ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। কে দিলে? আমি নিজেকে চাকরি দিয়েছি। হট! শিবু ভাই আমাকে জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরির কাঙ্গাল হয়ে বসে থেকে এই পশ্চিম বাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা গরিবপুরের ছেলেরা ঠিক করেছি এই চাকরির আশায় বসে না থেকে জীবনের মূল্যবান দিনগুলো আর নষ্ট করব না। কি করবি? চাষ, ব্যবসা। হাসছিস? লজ্জা করে না হাসতে? দেখছিস না সারা পশ্চিম বাংলার কৃষক আজ কত পেছনে বেরিয়ে আছে। গোটা ব্যবসা বাজার আজ ও বাঙালির দখলে। নিজের কাজ পরকে দিয়ে আমরা যদি গ্রাম ছেড়ে শহরে ছুটে যাই চাকরি করতে, তাহলে কে বাঁচাবে গ্রামকে? কারা রক্ষা করবে এই মা মাটির মানুষ অবক্ষয় থেকে? কামাল, যাত্রা হচ্ছে, যাত্রা। হ্যাঁ, যাত্রাই শুরু হয়েছে নতুন চেতনার। এই ভারতের প্রায় সবটুকু মাটি গ্রামের গন্ডি দিয়ে ঘোরা। এই গ্রামে তোমার নগর সভ্যতার পবিত্র সূতিকাগার। আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু একদিন তোমাদের মতো অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। গায়ে ছায়া আছে, মায়া আছে, মাটি মায়ের শস্যের সম্ভাবনা আছে। এই সবুজ বিপ্লবের নবযাত্রায় নগর সভ্যতাকে সামিল হতেই হবে, সামিল হতেই হবে। ননসেন্স! আরো 5 মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, তোরা বেরিয়ে পড়। সাবিত্রী, আমি গেলাম। চলো সাবিত্রী, আপনার ভয় নেই বৌদি, চলো।
শাখায় বসে পাপিয়ার দিকে সির করে চলেছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। ওই অঙ্গীকারে রাখি কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাগে প্রাণে পড়া। কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা ছিল কল্পনা জাগে প্রাণে পড়া। তার অনুরাগে ছায়া তুলে ছোঁয়ায় দাও বলে নয়ন পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আচ্ছা, কেমন লাগলো গানটা? ভালো আচ্ছা, সুরটাই কি পেলে? জোর সুরকি আর পিচের গন্ধ। তার মানে গানের ওই বাণীর ওই সুর উড়িয়ে দেয়, কিন্তু কিছু খুঁজে পায় না। খবর কদিন আগে ওই ম্যাটফোর ধরে আস্তে আস্তে এক কৃষক লাঙ্গল চালাতে চালাতে কি গাইছে জানো? কাচলা কালো বন্ধু আমার আসবি কবে বল। থামো, তোমাকে দেখছি কে ভূতে পেয়েছি। তুমি ঠিক বলেছো চিত্রা, গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার পতি। তুমি তুমি আশ্চর্য জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো? সেদিন তিনিও ঠাট্টা করে এই কথাই বলেছিলেন। তিনিটা হচ্ছে তোমাদের শিব ঠাকুর। শোনো কুমার, তোমাকে আজকে আমি খুব ভালো করে একটা কথা বলে দিচ্ছি। আমাকে পেতে হলে তোমাকে কিন্তু শিব ঠাকুরের মায়া ছাড়তে হবে। ছেড়ে দেবো সেই মাথা লম্পট জানোয়ারটাকে এত সহজে ছেড়ে দেবো? ওর এতদিন অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর কোনো নাই। শয়তানটার এত বড় সাহস আমার সঙ্গে টক্কর দিতে চায়। মাথাটা ফেটে রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, তোমাকে আর দরদ দেখাতে হবে না। আর শিবটা তো তোমার বন্ধু, আর তার তো কথাবার্তা তোমাকে তার সম্বন্ধে কিছু বলে তুমি তো বিশ্বাসই করো না। তাহলে এখন কি হলো? মদনকে নিজের মাথাটা নিজেই এসে ফাটিয়ে রক্ত বের করে এখানে দেখাতে এসেছে নাকি? তুমি অনর্থক আমার উপর রাগ করছো। অনর্থ রাগ করছি আমি? আজকে তো বাদই দিলাম। আরে বাবা, পিডো হিসেবে কি তোমার কিছু করার কর্তব্য নেই? চিন্তা, তুই ওকে শুধু বকাবকি করছিস কেন? নতুন এসেছে, ও সব কিছু না দেখে শুনে বিচার না করে ওকে কিছু করতে পারে বল? আর তুমি বা কি করেছো দাদা? শুনেছি তুমি এখানে আসার পর থেকে ওই ছোট লোকটা সবসময় তোমার পেছনে লেগেছে। আমিও তো সেদিন দেখলাম বাড়িতে বসে তোমাকে যাচ্ছে তাই করে অপমান করে গেল। এমনকি সমস্ত মানুষকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আর তুমি এখনো নিশ্চিন্তে বসে আছো? না, এবার ওকে আমি টাইট দেবার ব্যবস্থা করেছি। পুলিশ